ধর্ষণ হত্যার 5 দিনের চার্জশিট, অভিযুক্ত সোহেল স্বপ্না দম্পতি। 1 জুন ট্রাইব্যুনালে হবে অভিযোগ গঠনের শুনানি। 7 দিনে বিচার কাজ শেষ করার আশা। সাগরের তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান, স্বার্থ রক্ষা করেই হবে চুক্তি। জ্বালানির স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর। বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, প্রাণ গেল 3 বাংলাদেশের। সীমান্তে টহল জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি। এবং জমে ওঠার অপেক্ষায় রাজধানীর কোরবানির হাট, ছিনতাই ডাকাতি রোধে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের পরামর্শ। সীমান্ত দিয়ে রাতের আধারে ঢুকছে ভারতীয় গরু মহিষ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। পল্লবীর শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার 5 দিনের মাথায় দেয়া হলো অভিযোগপত্র। সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে 1 জুন হবে অভিযোগ গঠনের শুনানি। মামলায় সাক্ষী করা হয়েছে 15 জনকে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 7 দিনের মধ্যে শেষ করা হবে রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার কাজ। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা নাড়িয়ে দেয় পুরো দেশকে। দ্রুত বিচারের দাবিতে ফুঁসে ওঠেন সর্বস্তরের মানুষ। ধর্ষণ হত্যার 5 দিনের মাথায় রোববার আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ধর্ষণের পর অপরাধ লুকাতে হত্যার রোমহর্ষক বর্ণনা উঠে আসে অভিযোগপত্রে। সোহেল রানাকে হত্যা, ধর্ষণ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অপরাধের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়। আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না আক্তার দুজনকে আসামি করে এই চার্জশিট দাখিল করা হয়। অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার সিএমএম আদালত। পরে তা দ্রুত বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। 1 জুন অভিযোগ গঠন শুনানির মাধ্যমে শুরু হবে মামলার বিচারিক প্রক্রিয়া। তাই বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করেছে আইন মন্ত্রণালয়। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন। আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। সচিবালয় সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান 7 দিনে শেষ করা হবে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। 19 মে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধারের পর প্রতিবেশী সোহেল স্বপ্না দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্য দিবসে ঘোষণা করেছেন আদালত। রোববার অভিযুক্ত যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এদিকে বান্দরবানে শিশু ধর্ষণে অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি করে দৃষ্টান্ত স্থাপন করলেন আদালত। 29 কার্যদিবসেই দিলেন রায়। রোববার মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। এতে অভিযুক্ত শাকিলকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। ঘটনা 2025 সালের। বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিলেন শিশু সন্তান। একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত শাকিল। ওই দিনই গাংনী থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির পিতা। আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। সেই সাথে 3 লক্ষ টাকা জরিমানা, অনাদায় আরো 1 বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে। এদিকে বান্দরবানের থানচিতে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্তকে পুলিশে দিল বিক্ষুব্ধ জনতা। শনিবার সন্ধ্যায় ত্রিপুরা সম্প্রদায়ের শিশুটিকে ধর্ষণ করে বিজয় বড়ুয়া। পরিবারকে জানালে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিচারের দাবিতে থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। তানজিনা তাসনিম, সময় সংবাদ। একের পর এক নির্যাতনের ঘটনা সামনে আসলেও বিচার পৌঁছাচ্ছে না ভুক্তভোগীদের দরজায়। দীর্ঘসূত্রতা, ঝুলে থাকা মামলা আর ধীর গতির বিচার প্রক্রিয়া যেন অপরাধীদের জন্য তৈরি করছে নীরব প্রশ্রয়। বিচার বিভাগের ওপর ধীরে ধীরে সাধারণ মানুষের মাঝেও আস্থার সংকট তৈরি হচ্ছে। ফাহরিয়া ফারুকের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল ইসলাম।
বায়োস্কোপ 9, 10 যে বয়স প্রজাপতির ডানায় ভর করে ছুটে বেড়ানোর, রঙিন শৈশব নিয়ে পৃথিবীটাকে আবিষ্কার করার, সে ফুল ফোটার আগেই কেড়ে নিল অমানুষদের হিংস্র থাবা। রামিসা, আসিয়া, মুনতাহা, লামিয়ারা ছিল সম্ভাবনার সেসব ফুল। মানুষরূপী হায়েনার থাবায় অঙ্কুরেই যাদের হয়েছে জীবনের ইতি। ধীরে ধীরে কমে আসে প্রতিবাদের স্রোত। একটার পর একটা ঘটনায় বিস্মৃতির অতলে হারিয়ে যায় আগের নির্মমতার গল্প। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত 4 মাসে দেশের অন্তত 118 শিশু ধর্ষণের শিকার। এদের প্রত্যেকের বয়স 7 থেকে 12 বছরের মধ্যে। 2025 সালে ধর্ষণের শিকার 323 শিশু, যাদেরও বয়স 4 থেকে 18 বছর। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন 2000 অনুযায়ী 180 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও বাস্তবে একটি মামলা শেষ হতে গড়ে সময় লাগে 3 বছর 7 মাস। যদি আমার রাস্তায় কিছু একটা হয়, তখন আমি বিচার বিভাগের কাছে কি চাইবো? বিচার কি আদৌ কি হবে? অনেক হাই প্রোফাইল ভিকটিম না হইলে কেসটা একটু কয়েকদিন পরেই ডিমিলিশ হয়ে যাচ্ছে। দেশের মানুষ বা যারা মানে সরকারে আছেন বা যারা দায়িত্বে আছেন, তাদের উপর আসলে ভরসার জায়গাটা আসলে নেই বলা যায়। বিশেষজ্ঞরা বলছেন, মামলা সংখ্যার অনুপাতে বিচারক সংখ্যার ঘাটতিতে চাপ সামাল দিতে পারছে না দেশের বিচার বিভাগ। যখন একজন আসামি আপিল করে হাইকোর্টে, তখন কিন্তু নিম্ন আদালতের যে রায়টা সেটা স্টে হয়ে থাকে। কারণ একজনকে যদি আপনি মৃত্যুদণ্ড দেন, পরে যদি আপিলে দেখা যায় যে সে মৃত্যুদণ্ড পাবে না, আপনি তো তাকে আবার ফেরত নিয়ে আসতে পারবেন না। অভিযোগের ভিত্তিতেই সাথে সাথে সাজা কার্যকর করার যেই ডিমান্ড আসতেছে, এই ডিমান্ডটা আসলে আসতেছে ফ্রাস্ট্রেশন থেকে, কিন্তু এটা বাস্তবসম্মত না। যেই মামলাগুলো আসলে সবার বিবেককে নাড়িয়ে দেয়, সবাইকে অনেক বেশি ভাবিয়ে তোলে, সেই রকম বেছে বেছে দেখা যায় কিছু মামলা তাড়াতাড়ি রায় হচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে তারা তো ভিকটিম, অন্যরা যে ভিকটিম না তা তো না। ন্যায় বিচার কোনো বিশেষ দয়া নয়, এটি প্রতিটি নাগরিকের অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করা বিচার বিভাগেরই দায়িত্ব। আইনের বেড়াজালে আটকে থাকা বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের করে তুলছে আরও সাহসী। আজ যদি এই 118 জন শিশুর দ্রুত বিচার নিশ্চিত না হয়, তবে আগামীর বাংলাদেশের বিচার বিভাগের উপর কতটুকু আস্থা রাখবে দেশের জনগণ, সে প্রশ্ন আজ সবার। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় সংসদের ছাদে সোলার প্যানেল স্থাপনের কাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে। চিফ হুইপ জানান, ধীরে ধীরে জেলা উপজেলা পর্যায়ে সব সরকারি ভবনে সোলার প্যানেল বসানো হবে। বিদ্যুতের চাহিদা বাড়ছে ক্রমাগত। গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তৈরি হয় হিমশিম অবস্থা। লোডশেডিং নিয়ে আলোচনা হয়েছে সংসদের প্রথম অধিবেশনেও। রোববার সংসদে সোলার প্যানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে এ কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশ, তাই পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও জানান তিনি। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদাও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। পরে সংসদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে চিফ হুইপ জানান, বিদ্যুতে স্বাবলম্বী হতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সোলার প্যানেল সরকারি তরফ থেকে করানো হবে। ব্যক্তি পর্যায়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, সেই সব যদি তারা করতে চান, সরকার যাতে যতখানি সহযোগিতা করা দরকার যে পদ্ধতিতে সেটা করবেন। আগামী অধিবেশনে বাজেটের পাশাপাশি বিদ্যুতের সমস্যা সমাধানেও আলোচনা হবে বলেও জানান সরকারি দলের চিফ হুইপ। আমরা গতকালকে ছাদে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত হয়েছে, সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। 26টি ব্লকে অনুসন্ধানে রপ্তানি সহ নানা সুযোগ সুবিধা রাখা হয়েছে। মন্ত্রী জানান, দেশের স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সই করা হবে।
দেশের চাহিদা মেটানোর পরই রফতানির সিদ্ধান্ত নেওয়া হবে। 16 বছর আগে প্রতিবেশী দেশের সঙ্গে সমুদ্রের সীমানা নির্ধারণ হলেও এতদিনেও সেখানে অনুসন্ধানের মাধ্যমে খনিজ সম্পদ আহরণ করতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে বছরের পর বছর ধরে দেশে গ্যাস সংকটের সঙ্গে বেড়েছে আমদানি নির্ভরতা। এ অবস্থায় সমুদ্রের অগভীর এলাকায় 1 থেকে 11 ও 15 নম্বর ব্লক এবং গভীর সমুদ্রের 8 থেকে 22 নম্বর পর্যন্ত মোট 26টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিনিয়োগ আকর্ষণে বিদেশি কোম্পানির জন্য শর্ত শিথিল ও বেশ কিছু সুযোগ সুবিধা থাকছে। বিশেষ করে সমুদ্রে তেল বা গ্যাস পেলে সেটি পেট্রোবাংলা নিতে না চাইলে বিদেশে রপ্তানি বা দেশেই অন্য পক্ষের কাছে বিক্রির সুযোগ থাকবে। সেক্ষেত্রে গ্যাস বা তেলের দাম নির্ধারণ হবে আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সমন্বয় করে। তবে দেশের স্বার্থ রক্ষা করেই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরে পড়ে থাকা আমাদের সমুদ্র বক্ষের যে গ্যাস ব্লক সেটা এক্সপ্লোর করবার জন্য আমরা অফশোর বিডিং রাউন্ড 2026 আমরা আজকে 6টি জাতীয় দৈনিকের মাধ্যমে আমরা এটা অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করেছি। অতীতে যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল আমাদের এই টেন্ডার ডকুমেন্টে সেগুলো সংশোধন করে আমরা কাজ করবার চেষ্টা করছি। যা কিছু হবে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই আমরা করব। দেশের আইন মেনেই তেল গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সইয়ের কথা জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। রপ্তানির সুযোগ রাখা হলেও দেশের চাহিদা মেটানোর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সমুদ্র বিজয় হয়েছে, তাই নিয়ে অনেক লাভালাভি হয়েছে, সমুদ্রের নিচে কি আছে সেটাও নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সেখান থেকে যে আহরণ করতে হবে সেটা বোধহয় ভুলে গেছিল। দেশের আইন কানুন মেনে বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো। আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। সব প্রক্রিয়া শেষ করে 2027 সালের শেষ দিকে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান শুরু করা সম্ভব হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে প্রাণ গেল 3 বাংলাদেশের। রোববার কাঠ সংগ্রহের জন্য সীমান্ত অতিক্রম করতেই তারা মাইনের কবলে পড়েন। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বান্দরবনের বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা, পাহাড়, জঙ্গল আর দুর্গম পথেই এখানকার মানুষের জীবন জীবিকার তাগিদে প্রতিদিনই সীমান্ত ঘেঁষা পাহাড়ে যান স্থানীয়রা। নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে সৈন্য লাইনে পুঁতে রাখা আছে অসংখ্য স্থলমাইন, যা কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। সীমান্ত পিলার 41 ও 42-এর মধ্যবর্তী এলাকায় রোববার দুপুরে কাঠ সংগ্রহ করতে যান 3 বাংলাদেশি। এক পর্যায়ে সৈন্য লাইন অতিক্রম করলে স্থলমাইন বিস্ফোরণে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্ডার পিলার 42 বরাবর ঘটনাটি সংঘটিত হয়েছে। সম্ভবত তারা সকলেই কাঠ সংগ্রহ করার নিমিত্তে সীমান্তের কাছাকাছি গিয়েছিল এবং শূন্য লাইন অতিক্রম করেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সীমান্তবর্তী এলাকা এখনও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে বিজিবি। তাই সাধারণ মানুষকে শূন্য লাইনে যাতায়াত না করার আহ্বানও জানিয়েছে প্রশাসন। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আতঙ্কের কিছু নেই। সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সীমান্তের শূন্য লাইন বরাবর যাবেন না এবং কাঁটাতারের বেড়ার নিকটে যাবেন না। গত 1.5 বছরে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে প্রায় 20 জনের মতো পা হারিয়েছেন, প্রাণ গেছে 3 জনের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবান। দেখছেন প্রবাসী সময়। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে নগরবাসী। বৃষ্টি ভোগান্তি থাকলেও সবার চোখে মুখে আনন্দের ছাপ। বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ায় বিকেলে ঢল নামে মানুষের। নদী ও সড়ক পথে যাত্রা নির্বিঘ্নে হলেও কিছুটা বিড়ম্বনা তৈরি করে রেলের শিডিউল বিপর্যয়। প্রায় 3.5 ঘন্টা বিলম্বে কমলাপুর ছেড়ে যায় উত্তরবঙ্গগামী বুড়িমারি এক্সপ্রেস। ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঘরে ফেরা মানুষের ঢল নামে সদরঘাট লঞ্চ টার্মিনালে। রোববার বিকেলে হঠাৎ বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বিড়ম্বনায় ফেলে নদীপথের যাত্রীদের। কাক ভেজা হয়ে অনেককে লঞ্চে উঠতে দেখা যায়। জট যে জিনিসটা, এটা আসলে একটা বিপজ্জনক। কারণ আমার ফ্যামিলি আরও 20-25 জন মেম্বার আছে, তারা সবাই আসলে এই বৃষ্টিটা নিয়ে আতঙ্কিত। বৃষ্টি আর এদিকে খুবই মানুষ, যানজট,
কেবিন পাচ্ছি না ঠিক মতো। বৃষ্টি ভোগান্তি থাকলেও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার খুশির ছাপ ছিল সবার চোখে মুখে। অনেক ভালো লাগছে, আর সবচেয়ে ভালো লাগছে আমার বাবুর এই ফার্স্ট কোরবানি ঈদ, আর ওর বাবা চাচ্ছে যে আমরা সবাই যাই। ঈদের যে আনন্দ, একসাথে সবাই মিলে কোরবান করব, ফ্যামিলিকে নিয়ে সবাই মিলে আনন্দ করব, আসলে হাজারো কষ্টের মাঝেও আমরা কিন্তু একটু সুখ খুঁজে পাই। এদিন ভোগান্তি ছিল ট্রেনে, বিমানবন্দর, রেল স্টেশনে যাত্রীরা টিকিট কেটেও বসতে পারেননি নিজেদের কাঙ্ক্ষিত আসনে। টিকিট কেটেও যাত্রা করতে পারেননি অনেকেই। প্রায় 3.5 ঘন্টা বিলম্বে কমলাপুর ছেড়ে যায় উত্তরবঙ্গগামী বুড়িমারি এক্সপ্রেস। টিকিট ছাড়া যাত্রী যদি এখানে না থাকতো তাহলে অবশ্যই আমরা উঠতে পারতাম। তো টিকিট ছাড়া যাত্রী যে এখানে আসতেছে, এটার নিয়ন্ত্রণ করার জন্য কি গভর্নমেন্টের কোনো ব্যবস্থা আছে কিনা? বাড়িতে তো সবাই আগুনে রয়েছে, আমরা যাব, এখন টিকিট কেলামে এতগুলো টাকা নষ্ট হলো, কি করব আমরা? কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বহরে যোগ হচ্ছে 10টি বিশেষ ট্রেন। যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। ছুটি শুরু হওয়ায় বাসেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর টার্মিনালগুলোতে ঘরমুখ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকটা নির্বিঘ্নে শহর ছাড়ছেন নগরবাসী। পরিবারের সাথে ঈদ করব, পরিবারের সাথে দেখা হবে, এটা সত্যি মানে এটা বলে বোঝানো যাবে না যে এটা কতটা ভালো লাগা। যাত্রী চাপ প্রতিবারের তুলনায় কম, এর থেকেও বেশি থাকে প্রতিবার। ঈদুল আজহা উপলক্ষে সড়কে বাড়তি চাপ কমাতে কয়েক ধাপে পোশাক কারখানায় ছুটি দেওয়ার কথা জানিয়েছে বিজিএমইএ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জমে উঠতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশের কোরবানির পশুর হাট। দরদামে চলছে বেচাকেনা। কিছু কিছু জায়গায় বেশি দাম চাওয়ার অভিযোগ থাকলেও দর স্বাভাবিক বলছেন ক্রেতারা। হাটে ছিনতাই ডাকাতি রোধে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর। রাজধানীর অন্যতম বড় গরুর হাট দিয়াবাড়ি। মিলছে ছোট বড় নানা আকারের কোরবানির পশু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসছেন এই হাটে। ঈদের বাকি আরো কয়েকদিন হলেও হাটে বেড়েছে ক্রেতার সমাগম। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও চলছে কেনাবেচা। আমরা একটা দাম চাইতেছি, ওরা 3 ভাগের 1 ভাগ বলতেছে, মনে হচ্ছে একটা আর কি ফাজলামি। খারাপ না, এই বাজারে দেখছি একটু ভালোই দেখা যাচ্ছে। গরু বাজার খারাপ, বেচা কিনা নাই। পানি দেখছে না, বর্ষা পানিতে গরু কাদা পানির মধ্যে গরু খাচ্ছে। দুটা 5 লাখ টাকা মতন হবে, আর একটা হবে 1,80,000 টাকা। গতবার থেকে এবার আমার মনে হয় একটু দাম বেশি লাগতেছে। খালি ভুলভাল দাম বলছে। ওটা ঠিক দিচ্ছি 150, ওটা বলছে যে 120 দেবো। ওইভাবে কোথাও পাবো না আমি। মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বসেছে কোরবানির পশুর হাট। যদিও দাম যাচাই করেই সময় পার করছেন বেশিরভাগ ক্রেতা। খালি কাস্টমারে খালি দেখা দেখি করে, কোনো দর সাব্যস্ত কোনো দর না, খালি জিকার দর রাখি কত। প্রচুর মানুষ, প্রচুর গরু বসে আছে, যার টপিকে যেত অত দি কিন্দা করা। কোরবানির পশুর কেনাবেচায় জমে উঠেছে রাজশাহীর সিটি হাট। চাহিদার শীর্ষে ছোট ও মাঝারি আকারের দেশি গরু, তবে দাম বেশি চাওয়ার অভিযোগ ক্রেতাদের। দাম ডাবল দাম চাই, 80,000-এর গরু 1,40,000 এরকম দাম চাই, বেশি দামে হচ্ছে না। আজকে সিটি হাটে বহু গরু উঠেছে, দাম একটু চড়া, কিন্তু বিকালের দিকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। হাটে তো গরু আমদানি প্রচুর হচ্ছে, কিন্তু দামটা একটু বেশি আর কি। ভালো গরু না, দাম বেশি চাইনি তো। এদিকে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকালে রাজধানীর গাবতলীর পশুর হাট পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক জানান, জাল টাকা শনাক্তেও বসানো হয়েছে মেশিন। নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে, সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। ছিনতাই রোধে নগদ টাকার পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের পরামর্শ বাহিনীটির। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাত নামলেই কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতীয় গরু মহিষের চালান ঢুকে পড়ছে বাংলাদেশে। বিভিন্ন বাজারে রসিদ দিয়ে বৈধতা মিলছে এসব পশুর, হয়ে যাচ্ছে দেশি, ছড়িয়ে পড়ছে সারা দেশের হাট বাজারে। নির্দিষ্ট অঙ্কের টাকায় বিভিন্ন মহলকে হাত করে চলে চোরাচালান কারবার। ঈদুল আজহাকে সামনে রেখে ভারতীয় পশু চালান ঠেকাতে তৎপরতা বাড়ানোর দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। নৌশাদ আহমদ চৌধুরী ও দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট।
এভাবেই রাতের অন্ধকারে ভারত থেকে একের পর এক গরু ঢুকছে সীমান্তের এপারে। সিলেট অঞ্চলের 4টি সীমান্ত পথে রাত গভীর হলেই এমন গরু মহিষের চালান চোখে পড়ে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দাদের। এ দৃশ্য সিলেটের সীমান্ত এলাকায় অনেকটা ওপেন সিক্রেট বলছেন স্থানীয়রা। তাদের দাবি, নানা মহলকে ম্যানেজ করেই বিভিন্ন বাজারে রসিদ দিয়ে বৈধতা মিলছে ভারতীয় পশুর, পৌঁছে যাচ্ছে নানা গন্তব্যে। বেশিরভাগ স্যার ভারতের গরুই, কিন্তু এরা তো সব অস্বীকার করে। তারা অস্বীকার করলে কি আপনি কি চাইবেন আপনার লস করতেন? বর্ডার দিয়ে যখন গরুগুলা নামানো হয়, রসিদগুলা 500 টাকা 600 টাকা, প্রায় সময় 1000 টাকাও বিক্রি হয়। তবে পশু বোঝাই গাড়িগুলোতে থাকা ব্যক্তিরা গ্রামবাসীর এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। না না, ভারতের অংশ না, আমরা বাংলাদেশ থেকে এটা বাজার আছে, বাজার থেকে আমরা গরু কেনার পরে সংগ্রহ করি। রাতের অন্ধকারে ট্রাকে করে আসা গরুগুলোর মধ্যে যাচাই বাছাই করে দাগবিহীন গরুগুলোই বাজারে স্থান পাচ্ছে, বাকিগুলো যাচ্ছে কসাইখানায়। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন দেশি পশুর খামারিরা। ইন্ডিয়ান গরু যদি বাজারও যদি ঢুকে তো আমরা লস হইব। নিজের দেশের গরু নিজের খামারে দিকে রক্ষা করেন, না হলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের দোয়ারা বাজার সহ কয়েকটি এলাকা হয়ে এসব পশু চোরাচালান চক্রের সক্রিয়তা এখন চোখে পড়ার মতো। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও পুলিশ বলছে চোরাচালান ঠেকাতে চলছে অভিযান। গরুর বাজার কেন্দ্রিক, ঈদ বাজার কেন্দ্রিক আমাদের নিয়মিত আলাদা টহল দেওয়া হয়েছে, চোরাচালান যাতে আসতে না পারে এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এসব সীমান্ত দিয়ে প্রায়শই চালান হওয়া পশুর একাধিক বড় চালান আটক করেছে বিজিবি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। এবার সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে টিসিবি। ঈদের আগেই শুরু হবে কার্যক্রম। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে সংস্থাটির চেয়ারম্যান নিশ্চিত করেন, বাজার মূল্যের চেয়ে লিটারে 14 টাকা কমে বিক্রি করলেও কোনো লোকসান হবে না। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির বাজারে ভোক্তাকে স্বস্তি দিতে বারবারই ভর্তুকি মূল্যে চাল, তেল, ডালসহ পণ্য বিক্রি করে আসছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। তবে তা সবসময় উন্মুক্ত থাকে না সবার জন্য। যদি একটু কম হয়, এটা সাধারণ মানুষ বা যারা ব্যবসায়ী তাদের জন্য আই থিঙ্ক এটা উপকার হবে। টিসিবি কোম্পানি যদি ছাড়ে তো ওই হিসাবে দেখা যায় ওনার উসিলায় দেখা যায় অন্যান্য কোম্পানি কমাইতে পারে। এবার তাই ভোজ্য তেল বিক্রয়কারী বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোর মতোই নিজেরা আমদানি করে সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে সংস্থাটি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান জানান, আসছে ঈদের আগেই শুরু হতে চাওয়া এই কার্যক্রমের আওতায় প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে 185 টাকা। আমরা এখন হোপফুল যে ঈদের আগে আমরা ছাড়তে পারবো, তেলটা বিক্রি করব। যদি ঈদের আগে না পারি হয়তো বা ঈদের পরে ইনশাল্লাহ আমরা খোলা বাজারে তেল বিক্রি করবো। আমরা বাইরে থেকে নিয়ে আসি, জায়গায় 200 টাকা, এটা আমরা 185 টাকার প্ল্যান আছে আমার। জানান টিসিবির এই বিক্রি কার্যক্রমে ধীরে ধীরে এই তালিকায় যুক্ত হবে চিনি, ডাল সহ আরো বেশ কিছু পণ্য। আমাদের প্ল্যান আছে আমরা আটা দিব, আমরা কিছু মশলা দিব, আমরা ডিটারজেন্ট পাউডার দিচ্ছি। বর্তমানে বাজারে যেখানে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 199 টাকা, সেখানে লিটারে 14 টাকা কমে ভর্তুকি ছাড়া টিসিবির এই বিক্রি কার্যক্রমে মজুতদারি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। টিসিবি যে উদ্যোগ নিয়েছে সেটা ভালো উদ্যোগ, এবং এতে করে বাজারে যে সিন্ডিকেশন এবং অবৈধভাবে যে দাম বৃদ্ধি করা এবং বিভিন্ন রকম সাপ্লাই ক্রাইসিস তৈরি করা, তো সেখান থেকে আমার মনে হয় যে এটা বের হয়ে আসার একটা সুযোগ তৈরি হলো। বাজার বাস্তবতা বলছে দেশের ভোজ্য তেলের বাজার মোটা দাগে 5টি কোম্পানির দখলে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্কুল ফিডিংয়ে খাদ্যের মানের সঙ্গে আপোষের সুযোগ নেই। গাফিলতি বা অনিয়ম হলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সঠিকভাবে দায়িত্ব পালন না করলে প্রকল্প সংশ্লিষ্টদের কার্যক্রম থেকে বাদ দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। স্কুলে মিড ডে মিল প্রকল্পের আওতায় পচাবাসী খাবার সরবরাহ নিয়ে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর টনক নড়ে কর্তৃপক্ষের। রোববার রাজধানীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে স্কুল ফিডিং কর্মসূচির সরবরাহকারী প্রতিষ্ঠান, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলেন, স্কুল ফিডিংয়ে খাদ্যের মানের সঙ্গে আপোষের সুযোগ নেই। কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম সহ্য করা হবে না। শিশুদের পুষ্টি ও ভবিষ্যৎ সুরক্ষার প্রশ্নে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে সরকার। আমরা এখন আলাদাভাবে প্রচেষ্টা শুরু করব। তাদেরকে যেমন আমরা আজকে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে দিচ্ছি, আপনাদের যেমন দিচ্ছি, সাপ্লায়ারদের যেমন দিচ্ছি,
যে আপনাদের ম্যাপিং করতে হবে, টেকনিশিয়ান দিতে হবে, আপনারা এইভাবে ব্যাচ ইন্সপেকশন করবেন, আপনাদের যেমন দিয়ে দিচ্ছি তেমন আমাদের ডিপিআইও দিয়ে দিচ্ছি। সঠিকভাবে দায়িত্ব পালন না করলে প্রকল্প সংশ্লিষ্টদের কার্যক্রম থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দেন ববি হাজ্জাজ। ব্যবসা বান্ধব সরকার মানে কি যেন আপনারা ব্যবসা স্বতঃস্ফূর্তভাবে ভালোভাবে করতে পারেন, তাই বলে আবার এত ব্যবসা বান্ধব না যে সার্ভিস দিবেন না পয়সা নিয়ে চলে যাবেন, এইটাও হবে না। আমাদের গোল কিন্তু আপনার ব্যবসা বাড়ানো না, অন্য কোনো কিচ্ছু না। আমাদের একটা মাত্র গোল বাচ্চারা ঠিকভাবে খাবার পায়। প্রায় 5,500 কোটি টাকা ব্যয়ে 151টি উপজেলায় বিদ্যালয় ভিত্তিক খাদ্য কর্মসূচি আরও স্বচ্ছ ও গতিশীল করতে বেশ কিছু নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধ সহ গুম, খুন, অপহরণের সঙ্গে যাদের নামই আসবে তাদের বিরুদ্ধে তদন্ত হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তবে নিরপরাধ কাউকেই হয়রানি করা হবে না। এছাড়া ট্রাইব্যুনালে মামলা চলমান থাকা অবস্থায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কোনো মন্তব্য করা ঠিক নয় বলেও জানান তিনি। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে হত্যাযজ্ঞ চালায় শেখ হাসিনা সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সেই হত্যাকাণ্ডের বিচার। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাকাণ্ডের 150টি মামলার তদন্ত চলমান, 31টি মামলার তদন্ত শেষ পর্যায়ে, 22টি মামলার বিচার কাজ চলছে আর রায়ের জন্য অপেক্ষমান 2টি। গুম এবং ক্রসফায়ার, এই 2টি ঘটনার উপরে আমরা বিশেষভাবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা এগুলোর ইনভেস্টিগেশন কাজ শুরু করে দিয়েছি সারা দেশে। জুলাই 36 আন্দোলনে আমাদের বড় যে ম্যাসাকারগুলো, ক্যাজুয়ালিটিগুলো হয়েছে, একজন তদন্তকারী কর্মকর্তার সাথে আরও তদন্তকারী কর্মকর্তা নিয়ে এবং আমাদের প্রসিকিউশন টিমের সদস্যদেরকে অন্তর্ভুক্ত করে আমরা বিশেষ ইনভেস্টিগেশনের ব্যবস্থা করেছি। ভুয়া মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মন্তব্য করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একচ্ছত্র এখতিয়ার, তাদেরকে কাজ করতে দেন। এখন কোনো সংস্থা, সেটা অ্যামনেস্টি হোক, অন্য কোনো হিউম্যান রাইটস অর্গানাইজেশন হোক, কারো এই বিষয়ে এখন হস্তক্ষেপ করা উচিত হবে না। রামিসা ধর্ষণ ও হত্যা মামলা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়ে নজর রাখতে হবে। শুধু শিশু সহিংসতা দমনের জন্য আলাদা বিচার হবে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। তালা ভেঙে ঘরে ঢুকতেই প্রিন্টার থেকে বের হচ্ছিল 1000 টাকার জাল নোট। ইন্টারনেট সংযোগদাতা পরিচয়ে বাসা ভাড়া নিয়ে সেখানে গড়ে তোলা হয় জাল টাকা তৈরির কারখানা। দুজনকে আটকের পর উদ্ধার করা হয়েছে 51,34,000 টাকার জাল নোট, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার ও বিপুল সরঞ্জাম। বিজেপির দাবি, ঈদুল আজহা কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় বাজারে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তালা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায় প্রিন্টার থেকে প্রিন্ট হচ্ছে 500 ও 1000 টাকার জাল নোট। এমনকি টেবিলের ড্রয়ার ও বিছানার নিচে মেলে জাল নোটের বান্ডেল। এটা আমাদের গোয়েন্দা সূত্রে আমরা খবর পেয়েছিলাম। রোববার দুপুরে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন জাদিমুরা এলাকায় অভিযান চালায় বিজিবি। উদ্ধার করা হয় 51,34,100 টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, 2টি কালার প্রিন্টার, জাল টাকা কাটার মেশিন, কাঁচামাল ও একটি অটোরিকশা। এর আগে লেদা ও ধমধমিয়া সহ আশপাশের এলাকায় নজরদারি বাড়ায় বিজিবি। পরে মৌচনি বাজার এলাকা থেকে জাল নোটের 2 কারবারিকে আটক করলে তাদের দেওয়া তথ্য মতে সেখানে অভিযান চালানো হয়। বিজিবি জানায়, ঈদুল আজহা সামনে রেখে কোরবানির হাট ও রোহিঙ্গা ক্যাম্পে জাল টাকা সরবরাহের উদ্দেশ্যে কাজ করছিল চক্রটি। বিজিবির গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করা হয়। আটক দুজনের মধ্যে একজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিজুর আহমদ এবং অন্যজন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নাজমুল, জানিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল। জিলহজ মাসের 8 তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয় পবিত্র হজ। এদিকে মিনা ও আরাফাতের সার্বিক তাঁবু ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী। আব্দুল্লাহ তামিমের রিপোর্ট।
ইসলামের অন্যতম স্তম্ভ হজ, যা পালন করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মুসলমান সমবেত হন পবিত্র মক্কায়। ৮ জিলহজ মিনায় অবস্থান, এরপর ৯ জিলহজ আরাফাতে অবস্থান, ১০ জিলহজ কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ। এই ধারাবাহিকতায় হজের মূল আনুষ্ঠানিকতা চলবে। সৌদি আরবের পবিত্র মক্কার বাংলাদেশ হজ মিশনে চলতি বছরের হজের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হুসেইন কাইকোবাদ। আমরা এই সৌদি সরকারের কাছে কৃতজ্ঞ, অভিভূত যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছেন হাজিদের জন্য। হাজিদের যেন কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে ওনারা সচেষ্ট। আমি আশা করি, বিশ্বাস করি আল্লাহর রহমতে এইবারে হজ আগের তুলনায় অনেক উন্নত হবে, ভালো হবে। আগামী ৮ জিলহজ জোহর থেকে শুরু করে মিনার তাঁবুতে টানা ৫ ওয়াক্ত নামাজ আদায় ও ইবাদত বন্দিগির মধ্য দিয়ে শুরু হবে হজের মূল আমল। মুফতি আবদুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। এবছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সৌদি আরবে আধুনিক চিকিৎসার কারণে বিগত বছরগুলোর তুলনায় এবার মৃত্যুর হার কম। মক্কা থেকে আবদুল্লাহ তামিমের আরও একটি রিপোর্ট। পবিত্র হজের সার্বিক ব্যবস্থাপনা ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় মক্কা বাংলাদেশের হজ মিশনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সমন্বয় সভায় জানানো হয়, এবছর এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৯,১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন। ২০১টি ফ্লাইটের মাধ্যমে আল্লাহর মেহমানদের এই আগমনী যাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে হজের এই পুণ্যময় সফরের মাঝেই এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন, যার মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ৯ জন। ইন্তেকাল করা হাজিদের মধ্যে ১৮ জন মক্কায় এবং ৯ জন মদিনায় ইন্তেকাল করেছেন। হজ মিশনের অফিসিয়াল পরিসংখ্যান বলছে, বিগত বছরগুলোর তুলনায় এবার চিকিৎসা সেবা ও প্রযুক্তির ব্যবহার বাড়ায় হাজিদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ২০২৫ সালে মৃত্যুর সংখ্যা ছিল ৪৮ জন। ২০২৪ সালে বাংলাদেশি হাজিদের মধ্যে মৃত্যুবরণ করেন ৬৫ জন। ২০২৩ সালে যেখানে রেকর্ড সংখ্যক ১,২২,০০০-এর বেশি হাজির মধ্যে ১২১ জন ইন্তেকাল করেছিলেন, সেখানে এবার কোটা কম হওয়া সত্ত্বেও সেবার মান বাড়ায় মৃত্যুর সংখ্যা অনেক কম। তারও আগে ২০১৯ সালে যেখানে মৃত্যু হয়েছিল ১১৭ জনের। হজ মিশনের স্বয়ংক্রিয় ব্যবস্থা থেকে এবার এই পর্যন্ত ৪৭,০৪৭টি চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়া হয়েছে এবং আইটি হেল্প ডেস্কের মাধ্যমে প্রায় ২১,৪34টি ডিজিটাল সেবা নিশ্চিত করা হয়েছে, যা হাজিদের দ্রুত সুস্থতায় বড় ভূমিকা রাখছে। আজ ৭ জিলহজ লাখ লাখ মানুষ লাব্বাইক ধ্বনি তুলে তাবুর শহর মিনার দিকে রওনা হবেন। আগামীকালকে মিনায় অবস্থান করে ২৬শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। মুফতি আবদুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। যুদ্ধ পরিস্থিতি আর আমদানির সংকটে কুয়েতে কোরবানির পশুর বাজারে বেড়েছে অস্থিরতা। গরু, দুম্বা ও ছাগলের সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দাম। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহাকে সামনে রেখে কুয়েতের পশুর বাজারে বড় ধরনের চাপ। দেশটিতে বিক্রি হওয়া বেশিরভাগ গরু, দুম্বা ও ছাগল সোমালিয়া, মিশর, সুদান ও ইথিওপিয়া সহ আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে আমদানি হয়। তবে আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি ও সমুদ্র পথে নিরাপত্তা ঝুঁকির কারণে কয়েক মাস ধরে আমদানি ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয়ভাবে খুব কম পশু উৎপাদন করে কুয়েত। কোরবানির সময় পুরো বাজারই আমদানির উপর নির্ভরশীল। এবার পশুর চালান অনিয়মিত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এতে গত বছরের তুলনায় গরু ও দুম্বার দাম অনেক বাড়তি। বাজারে মাঝারি আকারের দুম্বা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৪০ কুয়েতি দিনারে, অথচ গত বছর দাম ছিল ৭০ থেকে ৯০ দিনার। বড় গরুর দামও কয়েকশো দিনার পর্যন্ত বেড়েছে। গতবারের তুলনায় একটু দাম বেশি, শুধু গরুর দাম না, বাজারে প্রত্যেকটা দ্রব্যমূল্যেরই দাম বেশি। এবার গানাম প্রতি ৫০-৬০ টাকা বেশি। ক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ায় খরচ হচ্ছে অতিরিক্ত টাকা। চাপে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো। তাই অনেকে যৌথ কোরবানি কিংবা ছোট পশুর দিকে ঝুঁকছেন। গত বছর যেটা আমরা ক্রয় করেছিলাম ওটার তুলনায় এবছর এটা ডাবল দাম। যুদ্ধ বিগ্রহের কারণে বাইরে থেকে
পর্যাপ্ত পরিমাণ গরু আসে নাই। বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা এবং আমদানি নির্ভরতার কারণে ভবিষ্যতেও বাজারে এমন চাপ থাকতে পারে। তাই স্থানীয় খামার উন্নয়ন ও বিকল্প আমদানি উৎস তৈরির পরামর্শ বাজার সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ফ্রান্সে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ৮ম ঈদ বাণিজ্য মেলা। নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই মেলায় স্থান পায় শতাধিক স্টল, যেখানে বাংলাদেশে ঐতিহ্যবাহী হরেক রকমের খাবার দাবারের পাশাপাশি ছিল বাহারি পোশাকের সমাহার। প্যারিসের তীব্র গরম উপেক্ষা করেই মেলায় ঢল নামে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ফরাসি সহ ভিনদেশি ক্রেতা দর্শনার্থীদের। ফ্রান্সের এই ঈদ বাণিজ্য মেলা নিয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে ৮মবারের মতো ফ্রান্সে ঈদ বাণিজ্য মেলা ঈদ বাজার অনুষ্ঠিত হয়। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। বরাবরের মতো অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন সলিডারিটি আজ ফ্রান্স সাফ এই মেলার আয়োজন করেছে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে মেলায় উপস্থিতির সংখ্যাও বাড়তে থাকে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মেলায় ভিনদেশিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মূলত নারী উদ্যোক্তারাই এই মেলায় অংশগ্রহণ করে থাকেন। মেলার স্টলগুলোতে দেশীয় পোশাকের পাশাপাশি নানা বাহারি রকমের সুস্বাদু খাবারও ছিল। এদিকে আয়োজকরা জানিয়েছেন ভবিষ্যতেও তাদের এই মেলার আয়োজন অব্যাহত রাখবেন। আর মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা বিক্রি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। এবার ঈদে দেখা যাচ্ছে যে অনেক মানুষের ভিড়, সকাল 10টা থেকেই এত মানুষের ভিড়। আমরা এখানে আছি মেহেদি নিয়ে। আমার প্রতিষ্ঠানে আমি ট্রেনিং গুলাও করাই। ভালোই সারা পাচ্ছে আমাদের ই কমার্স। সো আমাদের এখানে অনেক ভ্যারাইটিস ড্রেস আছে, অনেক সুন্দর কালেকশন আছে পাকিস্তানি। খুবই সারা পাচ্ছি। বাংলাদেশের সংস্কৃতি যে এভাবে আসলে সবাই গ্রহণ করবে, আমার মানে আনবিলিভেবল। নারী উদ্যোক্তা যারা রয়েছে এখান থেকে কিন্তু তাদের পথ চলাটা শুরু হয়ে থাকে, তারপরে কিন্তু তারা এখানে স্টোর দিয়ে থাকে, ভিন্ন ভিন্ন কাজ তারা করে থাকে। আমাদের কাছেও ভালো লাগে এবং ভবিষ্যতে আমরা এটাকে আরো চালিয়ে নিয়ে যাবো, আরো বড় করার পরিকল্পনা হচ্ছে। মেলায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। আর মেলায় বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনও ছিল। নারী শিশুদের পাশাপাশি পুরুষরাও এই খেলায় অংশগ্রহণ করেছেন। এবারের মেলায় শতাধিক স্টল নিয়ে নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। তবে ভবিষ্যতে এই মেলার পরিধি আরো বাড়ানো হলে আরো নারী উদ্যোক্তারা এমন মেলায় অংশগ্রহণ করতে পারবেন, যেখান থেকে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরের ঈদ বাণিজ্য মেলা থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। আসামের ডিটেনশন ক্যাম্পের আদলে কথিত অবৈধ বাংলাদেশিদের রাখতে ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরই মধ্যে জেলা প্রশাসন ও পুলিশ সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে নির্দেশনা। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরপরই রাজ্যে এমন পদক্ষেপকে বুলডোজার রাজনীতি বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। আসামে এনআরসি প্রক্রিয়ার সময় সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে রাখা নিয়ে বিতর্কে পড়ে মোদী সরকার। সেই বিতর্ক এড়াতে এবার পশ্চিমবঙ্গে কথিত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টার তৈরি করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2 মে এই নির্দেশ জারি করা হলেও বিষয়টি রবিবারই প্রকাশ্যে আসে। তবে এ নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমন একটা সময় এই নির্দেশনা জারি করা হলো যখন রাজ্যের বিধানসভা ভোটের আগেই ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরে বাদ পড়েছে প্রায় 90 লাখ ভোটার। এ নিয়ে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই আছে উদ্বেগ। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে নির্বিচারে বুলডোজার দিয়ে ভাঙা ও কুরবানির আগে পশু জবাই সংক্রান্ত বিধিনিষেধ ঘিরে বিজেপি সরকারের নানা সিদ্ধান্ত নিয়ে রাজ্য জুড়ে রয়েছে উৎকণ্ঠাও। এরই মধ্যে কলকাতা থেকে কাকদ্বীপ পর্যন্ত বিভিন্ন এলাকায় বিজেপি রাজ্য সরকারের অভিযানে তৃণমূল নেতাদের অবৈধ সম্পত্তিও ভাঙা হচ্ছে। ফেসবুক লাইভে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বুলডোজারের রাজনীতির অভিযোগ তুলেছেন। আমি তো মনে করি তার প্রথমে জেলে যাওয়া উচিত। সারদা থেকে নারদা কোথায় নেই তিনি। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়তে নারাজ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রোববার নন্দীগ্রামের এক সভায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেন তিনি।
আপনাদের উন্নয়নের যে কাজগুলো মমতা ব্যানার্জি আটকে ছিলেন, যেমন আমি জল এনেছিলাম, উনি পাইপ বিছাতে দেননি। আমি রেল আনতে গেছিলাম, 6 একর জায়গা আটকে রেখে রেল লাইনকে সম্পূর্ণ করতে দেননি। এরই মধ্যে রোববার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী দিবাংশু পাণ্ডা। তিনি পান প্রায় 1.5 লাখ ভোট, আর মাত্র 7,500 ভোট পেয়ে জামানত হারান তৃণমূল প্রার্থী। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বিশ্বকাপের আগে প্রস্তুতিতে সন্তুষ্ট থাকলেও মেগা আসরে মাত্র 2টি জয় প্রত্যাশা বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। ইংল্যান্ডের কন্ডিশনে বিশ্বকাপ হলেও স্কোয়াডে মাত্র 2 পেসার নিয়ে যাবে টাইগ্রেস। স্কটল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের সেরা একাদশ বাছাই করতে চায় টিম ম্যানেজমেন্ট। অফর্মে থাকা ক্রিকেটারদের কেন রাখা হলো স্কোয়াডে, সেই প্রশ্নেরও সদুত্তর নেই জ্যোতির কাছে। বাংলাদেশের নারী টি-20 বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আছে নানা প্রশ্ন। নিগার সুলতানা জ্যোতির অধিনায়কত্ব, পারফরমেন্স সহ নানা ইস্যুতে সমালোচিত দল নিয়ে ইংল্যান্ডে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে টাইগ্রেস। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সামনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইংলিশ কন্ডিশনে যেখানে পেসারদের আধিপত্য থাকে, সেখানে বাংলাদেশ দলে মাত্র 2 পেসার। পারফর্ম না করেও তাজ নেহার, স্বপ্নাদের রাখা হয়েছে স্কোয়াডে। নিজেও নেই ফর্মে, তারপরও আত্মবিশ্বাস হারাতে চান না নিগার। আমি যেখানে ব্যাটিং করি সেটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। সো ওইখানে যদি আমি বিগত লাস্ট 2 বছরে বা 3 বছরে বা বলতে পারেন পুরো ক্যারিয়ারে যেভাবে ব্যাটিং করে আসছি, স্পেশালি টি-20 ফর্মেটে, সেভাবে লাস্ট কিছুদিন হয়তো ব্যাটিং করতে পারিনি। বাট আমার কাছে মনে হয় আমার নিজের প্রতি আমার ফেথ আছে এবং টিম ম্যানেজমেন্টেরও আছে, এবং লাস্ট কিছুদিন ধরে যেভাবে প্র্যাকটিস করছি, স্পেশালি আমার হচ্ছে একটা মোমেন্টামের অপেক্ষা। সামনে যে ট্রাই নেশন সিরিজ আছে, ট্রাই করবো আমি আমার নিজেকে সেম আগের মতো করে দেখতে, কারণ এটা অনেক বেশি বলবো যে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে টিমের জন্য। বাংলাদেশের চাওয়াটাও অবশ্য খুব বেশি নয়। প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি থাকলেও 5 ম্যাচের মাত্র 2টা জিততে পারলেই খুশি টিম টাইগ্রেস। নারী ক্রিকেটের মাইলেজ বাড়াতে নজর অধিনায়কের। আমরা সবসময় চাই ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, কারণ এটা সব থেকে বিগেস্ট স্পটলাইট বলা যেতে পারে, যেখানে ওয়ার্ল্ড ক্রিকেটের সব জায়গায় চোখ থাকে, নজর থাকে। তো স্পেশালি এসব জায়গায় যখন হচ্ছে আমরা বেটার পারফরমেন্স করি, তখন দেখা যাচ্ছে যে টিমকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, স্পেশালি যখন প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি প্লেয়াররা ভালো করে, তখন তাদের জন্য বিভিন্ন অপরচুনিটি আসলে আসে। 2-1 প্লেয়ারের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিল টিম, বাট এখন নাওয়াডেজ কিছু প্লেয়ার আছে যারা হচ্ছে কাম আপ করতেছে টিমের পারফরমেন্সে, এবং তারা আছে, এবং স্পেশালি হচ্ছে প্লেয়ারদের ভিতরে যে হাংরিনেসটা আছে যে না, আমরা আসলে ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে ভালো খেলতে চাই না, শুধু আমরা ম্যাচ উইন করতে চাই। সো ওই দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় এইবার আমরা আরও বেটার হইতে আরও 2 থেকে 3টা ম্যাচ উইন করার দিকে চিন্তাভাবনা আমাদের আছে, এবং ডেফিনেটলি টিমের যে অবস্থান এখন, এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি টি-20 ফর্ম্যাটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেক্টিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো। 2 ধাপে এডিনবারার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। সেখানে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে খেলবে ত্রিদেশীয় সিরিজ। 14 জুন এজবাস্টনে ডাচদের বিপক্ষেই শুরু বিশ্বকাপ মিশন। গ্রুপ পর্বের অন্য প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রামিসা ধর্ষণ হত্যার 5 দিনের চার্জশিট। অভিযুক্ত সোহেল স্বপ্না দম্পতি। 1 জুন ট্রাইব্যুনালে হবে অভিযোগ গঠনের শুনানি। 7 দিনে বিচার কাজ শেষ করার আশা। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান। স্বার্থ রক্ষা করেই হবে চুক্তি। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর। এবং দিন দিন ভয়ঙ্কর হচ্ছে হাম। নিভে গেল আরও 16 শিশুর প্রাণ। ভর্তি প্রায় 1,500। জেলা পর্যায়ে শনাক্তে বিলম্ব। ঢাকায় আসার আগেই সংকটাপন্ন রোগী। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।